আচ্ছা, ইতিহাসের এমন একটা সময়ের কথা ভাবা যাক যখন বাঙালি শাসকরাই প্রায় ৪০০ বছর ধরে ভাবা যায় ভারতের একটা বিশাল অংশ শাসন করেছিলেন। এটা কিন্তু কোনো গল্প বা কল্পনা নয়, এটাই সত্যি, এটাই ছিল পাল বংশের বাস্তবতা। তো চলুন আজ আমরা সেই অসাধারণ সময়ই একবার ডুব দিই। তো পালদের এই বিশাল সাম্রাজ্যের গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। জানতে হবে তাদের আসা ঠিক আগের পরিস্থিতিটা কেমন ছিল। সেই সময়টাকে বলা হতো মাৎস্য ন্যায়, মানে বুঝতেই পারছেন, এক ভয়ঙ্কর অরাজকতার যুগ। কোনো রাজা নেই, কোনো শাসন নেই। প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানী চাণক্য তিনি কিন্তু এই পরিস্থিতিটাকে একদম এক লাইনে বলে দিয়েছেন। গৌড় রাজ্যের পতনের পর, মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পর, আসলে সিংহাসনে বসার মতো যোগ্য কেউই ছিলেন না। আর তার ফলেই গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল এই অরাজকতা। চারিদিকে শুধু হানাহানি আর বিশৃঙ্খলা। কিন্তু দেখুন, এই চরম বিশৃঙ্খলার ভেতর থেকেই একটা একদম অন্যরকম একটা সমাধান বেরিয়ে এলো। কোনো যুদ্ধ করে বা রাজ্য জয় করে নয়, বরং একটা নির্বাচনের মাধ্যমে। ভাবা যায়, মূল ব্যাপারটা হলো গোপালের ক্ষমতায় আসাটা ছিল তখনকার দিনের নেতাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত। তারা সবাই মিলে ঠিক করলেন যে এই মাৎস্যন্যায় বা মাছের আইন শেষ করতেই হবে, আর তার জন্যেই তারা একজোট হয়ে একজন যোগ্য নেতাকে বেছে নিলেন। এখন প্রশ্নটা হলো, গোপালের হাত ধরে যে রাজ্যের শুরু, সেটা কিভাবে তার ছেলে, তার নাতির সময়ে গিয়ে একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হলো? কিভাবে বাঙালি শক্তি তার একদম চূড়ায় পৌঁছল? চলুন সেটাই দেখি। দেখুন, গোপালের ছেলে ধর্মপাল আর তারপর তার নাতি দেবপাল, এনারাই কিন্তু রাজ্যটাকে একটা পরাক্রমশালী সাম্রাজ্যে বদলে দিয়েছিলেন। তারা যে শুধু শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন তাই নয়, বাংলার সীমানাকে ঠেলে নিয়ে গিয়েছিলেন বহু দূর পর্যন্ত। এই যে দেখুন, পালদের প্রভাব ঠিক কতটা ছড়িয়ে পড়েছিল। একবার ভাবুন তো, কুরু মানে আজকের দিল্লির কাছের অঞ্চল, সেখান থেকে শুরু করে একেবারে গান্ধার মানে আজকের আফগানিস্তান পর্যন্ত সেখানকার শাসকরাও পাল সম্রাটের কর্তৃত্ব মেনে নিত। এটা থেকেই তো বোঝা যায় তাদের ক্ষমতা ঠিক কতটা অপ্রতিরোধ্য ছিল। আর তাদের সামরিক শক্তির আসল প্রতীক কী ছিল জানেন? এই বিশাল হাতিবাহিনী, ৫০,০০০ যুদ্ধহস্তি। আরব বণিকরা তো অবাক হয়ে তাদের লেখায়ের বর্ণনা দিয়েছেন। সত্যি বলতে সেই সময়ে গোটা উপমহাদেশে এত বড় শক্তিশালী বাহিনী আর কারো ছিলই না। কিন্তু পালদের গল্পটা শুধু যুদ্ধ বা সামরিক শক্তি দিয়েই শেষ হয় না, একদমই না। তারা সংস্কৃতি আর জ্ঞানচর্চার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন যা এক কথায় অবিশ্বাস্য। আসলে পাল রাজারা ছিলেন শিল্প আর শিক্ষার দারুণ পৃষ্ঠপোষক। একদিকে যেমন তারা সোমপুর মহাবিহানের মতো বিশাল সব স্থাপত্য তৈরি করেছেন, আবার অন্যদিকে চর্যাপদের মাধ্যমে আমাদের বাংলা ভাষারই প্রথম ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন। এই কথা থেকেই বোঝা যায় তাদের শিল্পের ধরনটা কতটা প্রভাবশালী ছিল। পাথর আর ব্রোঞ্জের উপর তাদের সেই কাজ, সেই শিল্পরীতি এতটাই শক্তিশালী ছিল যে তার ছাপ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্পেও গিয়ে পড়েছিল। কিন্তু সব ভালো সময়েরই তো একটা শেষ থাকে। দেবপালের মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যটা ভেতর এবং বাইরে দুই দিক থেকেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে শুরু করে। আর ক্ষমতার চূড়া থেকে পতনের গল্পটাও কিন্তু এখান থেকেই শুরু। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা থেকে স্পষ্ট যে পতনটা কিন্তু একদিনে হয়নি। এটা ছিল একটা লম্বা প্রক্রিয়া। বেশ কিছু ঘটনা, যেমন ধরুন ভেতরের বিদ্রোহ বা বাইরের আক্রমণ, এগুলো সাম্রাজ্যটাকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিয়েছিল। আর সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটা এসেছিল কিন্তু ভেতর থেকেই, কৈবর্ত বিদ্রোহ। দিব্যা নামের একজন সামন্ত নেতার নেতৃত্বে কৈবর্তরা বিদ্রোহ করে এবং তারা তখনকার পাল রাজাকে হত্যা করে বরেন্দ্রভূমি দখল করে নেয়। এখন একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসে। ৩০০ বছরেরও বেশি পুরনো একটা সাম্রাজ্য হঠাৎ করে একটা অভ্যন্তরীণ বিদ্রোহের কাছে এতটা দুর্বল হয়ে পড়ল কিভাবে? কি এমন দুর্বলতা ছিল তাদের সিস্টেমে? এই বিশ্লেষণটা দেখলেই আসল সমস্যাটা বোঝা যায়। আসলে পাল সাম্রাজ্যের গঠনটাই ছিল সামন্ততান্ত্রিক, মানে অনেক ছোট ছোট শাসক সম্রাটের অধীনে রাজত্ব করত। আর এই শক্তিশালী সামন্ত শাসকরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকত, কখন একটু দুর্বলতা দেখা যাবে আর তারা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে। আর সেনদের ক্ষেত্রে ঠিক এটাই ঘটল। ভাবুন, যারা একসময় পালদের অধীনে বিশ্বস্ত সেনাপতি ছিল, তারাই পালদের দুর্বলতার সুযোগ নিয়ে ধীরে ধীরে গোটা সাম্রাজ্যেরই উত্তরসূরি হয়ে বসল। আর এভাবেই প্রায় ৪০০ বছরের শাসনের পর পালদের যুগের অবসান ঘটল। ভারতের শেষ মহান বৌদ্ধ সাম্রাজ্যের পতন হল, আর বাংলার ইতিহাসও একটা নতুন মোড় নিল।
সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। 400 বছরের পাল শাসনের পর বাংলার ইতিহাসে তাদের সবচেয়ে বড় উত্তরাধিকার কোনটা? তাদের ওই বিশাল সাম্রাজ্য, নাকি জ্ঞান আর শিল্পের পৃষ্ঠপোষকতা, নাকি আমাদের বাংলা সাহিত্য আর পরিচয়ের সেই প্রথম ভিত্তিটা তৈরি করে দেওয়া? 400 বছর পরেও কিন্তু এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কটা আজও থামেনি।